বউ সেজে সুইসাইড করতে এসেছো, এখনো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত সুইসাইড করে ফেলো। এই প্রথম নিজ চোখে দেখব সুইসাইড দেখার জন্য আমি খুব এক্সাইটেড। হারি আপ। মিরাত গ্রামের একটা শুনশান স্থানে ব্রিজের ওপর দাঁড়িয়ে অঝরে কেঁদে যাচ্ছে। দৃষ্টি তার ব্রিজের নিচ দিয়ে প্রবাহমান নদীর পানির দিকে। আজ নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। এই নিষ্ঠুর পৃথিবী তার জন্য নয়, হতভাগার জন্য এই নিষ্ঠুর মানুষ নয়। জীবনটা এত কঠিন কেন? একটু সহজ হলে কি পারত না? এটা ভেবে চলেছে মিরাত অনেকটা সময় ধরে। হঠাৎ পুরুষালী গুরু গম্ভীর কণ্ঠে মিরাত ভাবনার মাঝেই চমকে উঠল। ভড়কে গেল সে। তার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। কন্দনরত চক্ষু যুগল মুছে কৌতূহলবশত সে পেছনের দিকে তাকালো। সরু চোখে তাকালো গম্ভীর আওয়াজের অধিকারী মানবটির দিকে। ল্যাম্পপোস্টের আফসা আলোয় কয়েক কদম পরেই পুরুষালী অবয়ব দেখল সে। বুকে দুহাত গুজে তার দিকে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। অপরিচিত মানুষটির পেছনে একটা গাড়ি রাখা। কালো রঙের গাড়িটির হেডলাইটগুলো জ্বলছে এখনও। ভাবনায় এতটাই বিভোর ছিল যে গাড়ির আওয়াজও শুনতে পায়নি। গভীর রাত, চারিদিকে শুনশান, জনমানব শূন্য স্থানটি। ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। গ্রামের এই রাস্তায় রাতে মানুষের আনাগোনা থাকে না। এই যে মিস অর মিসেস, এত রাতে গ্রামের এই শুনশান ব্রিজে দাঁড়িয়ে কি করছো? মনে তো হচ্ছে সুইসাইড করার ইন্টেনশন আছে। আবারও পুরুষালী কণ্ঠস্বর মিরাতের কর্ণে পৌঁছালো। কথাগুলো কানে ধাক্কার ন্যায় মনে হলো। সামনে দণ্ডায়মান মানবটি যে তাকে শক্ত গলায় কথাটি বলেছে তা বুঝতে অসুবিধা হলো না মিরাতের। আশেপাশে সে একবার তাকিয়ে সে চারপাশ পর্যবেক্ষণ করলো কেউ আছে কিনা দেখার জন্য। না, কেউ নেই। মিরাতের এখন ভয় লাগছে। একটা অপরিচিত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। যদি খারাপ কিছু করে ভাবতেই গলা শুকিয়ে এলো তার। শুকনো ঢোক গিলে পেছনের দিকে পেছাতে লাগলো সে। পেছাতে পেছাতে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেলো। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। মানবটি কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করল বধূ বেশে মানবীকে। বয়স 20-22 বছর হবে হয়তো। লাল টকটকে শাড়ি পরনে, হালকা গহনা, সাদামাটা সাজ। কান্নার ফলে সাজগুলো নষ্ট হয়ে গেছে। ল্যাম্পপোস্টের হালকা সাদাটে আলোয় আর কিছু চোখে পড়ল না। মেয়েটার আচরণ অদ্ভুত লাগলো তার কাছে। এত রাতে একা একটা মেয়ে নির্জন স্থানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে কেন? এটাই ঘুরপাক খাচ্ছে মাথায়। মেয়েটি কি বিপদে পড়েছে নাকি সুইসাইড করতে চাইছে তার বুঝে এলো না। মানবটি ধীর পায়ে এগিয়ে গেল মিরাতের দিকে। কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো ব্রিজের কিনারায়। ক্যান আই হেল্প ইউ? কোনো সমস্যা হলে বলতে পারো, আমি হেল্প করব। মিরাত অপরিচিত মানবটির কণ্ঠস্বর শুনে তাকালো তখনই। কিছুটা দূরত্বে দাঁড়ানো সুদর্শন সুঠাম দেহি মানবটিকে দেখে থমকালো সে। স্তব্ধ নয়নে মানবটির মুখ্য পানে তাকালো সে। বুকের মাঝে ভয় বিচরণ করছে। সামনের মানুষটিকে দেখে খারাপ মনে হলো না। যথেষ্ট ভদ্র ঘরের ছেলে বলে মনে হচ্ছে। তবু অনেকটা ভয় মনের মাঝে জেঁকে ধরেছে। বুকের মাঝে কম্পন বয়ে যাচ্ছে। ছেলেদের চেহারা দেখে বিশ্বাস করতে নেই, তাদের মনে কি আছে বোঝা মুশকিল। মিরাত শ্বাস টেনে নিল, নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালালো। তবুও শান্ত করতে পারল না নিজেকে। মিরাত শুকনো ঢোক গিলে কম্পনরত কণ্ঠে শুধালো, কে আপনি? মেয়েলি সুমিষ্ট ঋণঋণে কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছালো মানবটির। কথা বলেছে এটা ভেবে হাঁপ ছাড়ল। সে বুঝল অপরিচিত মানুষ দেখে হয়তো ভয় পাচ্ছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। মানবটি প্রত্যুত্তরে বলল, আমার নাম আহিয়াত সীমান্ত। মিরাত চোখ পিটপিটিয়ে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, আহিয়াত সীমান্ত? আহিয়াদের কানে পৌঁছালো কথাটি। সে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে কি করছো? তোমার জন্য এই স্থানটি মোটেও নিরাপদ নয়। একটা মেয়ে হয়ে নিজের সেফটির কথা ভাবলে না? হাউ স্টুপিড ইউ আর। মিরাট স্বল্প সময়ের সাক্ষাতে তুমি করে সম্বোধন করায় আশ্চর্য হলো বটে। অবাক নয়নে আহিয়াদের দিকে তাকালো। বিস্ময়ের মাত্রা বেড়েই চলেছে। সামনের মানুষটা নির্দ্বিধায় তুমি তুমি বলে সম্বোধন করছে।
এতেই জড়তা এসে জেঁকে ধরল তাকে। অপরিচিত মানুষটির কথা শুনে মনে হচ্ছে কত চেনা, কিন্তু এই প্রথম মানুষটিকে দেখল সে। কিন্তু স্টুপিড বলায় কিছুটা রেগে গেল মিরাত। সে বাহিরে তা প্রকাশ করল না। আহিয়াত কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কথা বলছো না কেন? ওকে ফাইন, কথা বলা লাগবে না। এখানে দাঁড়িয়ে থাকো বা সুইসাইড করো, সেটা তোমার ইচ্ছে। যদি বিপদে পড়ো বলতে পারো, তাহলে আমি মানুষ হিসেবে হেল্প করব। আর যদি সুইসাইড করতে চাও একবার পরিবারের কথা ভাবো, আমি চললাম। আহিয়াত বিরক্ত হয়ে দ্রুত পায়ে নিজ গাড়ির কাছে এসে পৌঁছালো। পকেট হতে ফোন বের করে সময় দেখে নিল। সময়টা প্রায় রাত 2টার কাছাকাছি। সে ফোন পকেটে রেখে দিয়ে একবার লাল শাড়ি পরিহিত মেয়েটির দিকে তাকালো। এখনও সেখানেই দাঁড়িয়ে আছে মেয়েটি। চলে যাবে কি যাবে না এই নিয়ে ভাবতে লাগলো। দোটানায় পড়ে গেল সে। একা একটা মেয়েকে এত রাতে একা রেখে যেতে মন মোটেও সায় দিচ্ছে না। যদি কোনো বিপদ হয়। আহিয়াত কিছুটা জোরালো আওয়াজে বলে উঠল, এই যে মিসেস, তোমার বাসার ফোন নাম্বার দাও, কল দিয়ে বলি তাদের বাড়ির বউ ব্রিজে দাঁড়িয়ে সুইসাইড করার ডিসিশন নিচ্ছে, তারাও এসে উপভোগ করুক দৃশ্যটা। মিরাতের চোখে অশ্রু ভিড় জমেছে, কান্না উগরে আসছে ভেতর থেকে। আহিয়াদের তাদের বাড়ির বউ শব্দটা বক্ষস্থলে আবারও রক্তক্ষরণ ধরিয়ে দিচ্ছে। বক্ষে অসম্ভব ব্যথা অনুভূত হচ্ছে তার। তীরের ন্যায় বক্ষে বিচ্ছে কথাটা। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। দুহাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করল। দুহাতে চোখের অশ্রু মুছে নিল। এত রাতে এখানে থাকা তার কাছে নিরাপদ মনে হলো না। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে বসেছিল সে। এতটা আবেগী হওয়া উচিত হয়নি তার। সে এতটা স্বার্থপর কিভাবে হলো? শুধু নিজের মুক্তির কথা ভাবল, একবারও তার মায়ের কথা ভাবল না। সে ছাড়া যে তার মায়ের আপন বলতে কেউ নেই। নিশ্চয়ই এতক্ষণে তার মা কেঁদে পাগল প্রায় অবস্থা। অপরিচিত মানুষটি যদি না আসতো তাহলে সবচেয়ে ঘৃণিত কাজ সে করত। এটা ভেবে অনুশোচনা হচ্ছে তার। মিরাত ভাবল, এখান থেকে বাড়িতে যেতে প্রায় 15 মিনিট লাগবে। নির্জন রাস্তায় একা যেতে ভয় লাগবে তার। রাত হলেই গ্রামের মোড়ের দিকে বখাটেরা আড্ডা দেয়। একা গেলে তাদের খপ্পরে পড়বে সে, তাতে সন্দেহ নেই। এখন সে কি করবে? আহিয়াত মেয়েটির মাঝে কোনো হেলদোল না দেখে বিরক্তি নিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। মেয়েটি হয়তো এখানেই থাকবে। আরেকবার বলেও যখন চুপ আছে, তার কিছুই করার নেই। হয়তো মেয়েটি তাকে ভরসা করতে পারছে না। গাড়ির দরজা আটকাতে যাবে এমন সময় ভেসে এলো মেয়েটির কণ্ঠস্বর, এই যে শুনছেন, দাঁড়ান প্লিজ। আহিয়াত ভুরু কুঁচকে সামনের দিকে তাকালো। মিরাত বেনারসি শাড়ি দুহাতে উঁচিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসেছে আহিয়াদের গাড়ির সামনে। সংকোচে আড়ষ্ট হয়ে আছে সে। অপরিচিত মানুষটিকে কিভাবে হেল্প করার কথা বলবে সে? আহিয়াত শান্ত স্বরে শুধালো, দ্রুত বলো কি বলবে। মিরাত আহিয়াদের দিকে তাকিয়ে থেমে থেমে বলল, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিবেন? আসলে একা যেতে ভয় করছে। আহিয়াত বিড়বিড় করে বলল, এতক্ষণ ভয় লাগেনি, অথচ এখন লাগছে। মেয়েদের মনে কী চলে বোঝা কঠিন। মেয়েদের মন পড়তে আলাদা করে কোর্স করতে হবে তার। মেয়েটির বলা কথা শুনে সংকোচ আর ভয়ের আভাস পেল। সে স্বাভাবিকভাবে জানতে চাইল বাড়ির ঠিকানা। মেয়েটি বলল, চেয়ারম্যান বাড়ি। আহিয়াত অবাক হলো, এই অচেনা মেয়ে চেয়ারম্যান বাড়িতে যাবে? তার নিজের গন্তব্য তো সেখানেই। গোলমেলে লাগছে সব কিছু। মেয়েটি কি চেয়ারম্যান বাড়ির পূর্ব পরিচিত? কিন্তু আগে তো কখনো দেখেনি সে। গাড়িতে উঠে বসো। আহিয়াত গাড়ির দরজা আটকে অপর পাশে দরজা খুলে দিল। মিরাত অপর পাশে গিয়ে দোটানায় পড়ে গেল। কোথায় বসবে সে? দরজা খুলে দিয়েছি, ড্রাইভিং সিটের পাশের সিটে বসো। মিরাত চুপচাপ বসে পড়ল গাড়িতে। দরজা আটকে দিয়ে গাড়ির ভেতরটা দেখতে লাগলো সে। দামি গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। অপরিচিত মানুষটিকে দেখেই বুঝেছিল বড় ঘরের ছেলে। পেছনের সিটের দিকে চোখ পড়তেই গাড়ির ভেতরে জ্বালানো হালকা আলোয় মেয়েলি অবয়ব দেখল। ঘুমিয়ে আছে বোধহয়। পাশে একটা গিটারের ব্যাগ দেখল। মিরাত নিশ্চিন্ত হলো একটু, ভয় কিছুটা কমল। তার মানে ছেলেটি বিবাহিত। আহিয়া তার দেরি না করে গাড়ি স্টার্ট দিল। মিরাত চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে রইল। আশেপাশে অন্ধকারাচ্ছন্ন, মাঝে মাঝে শেয়ালের হাঁক ভেসে আসছে। গা ছমছমে পরিবেশ। বাড়ির রাস্তার দূরত্ব কম হলেও
একা এত রাতে হেঁটে যাওয়া তার ভীতু মনে কুলাতো না। এত রাতে ব্রিজের উপর দাঁড়িয়ে কি করেছিলে? সুইসাইড করতে এসেছিলাম। সোজাসাপটা উত্তরে আবারও অবাক না হয়ে পারল না আহিয়াত। কিছুটা রাগ হলো তার। সুইসাইড নির্বোধেরা করে, এই মেয়েও সেই দলেই। ভেবেছিল হয়তো কোনো বিপদে পড়েছে, তাই ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু সুইসাইড করতে এসেছিল এটা শুনে অবাকতার রেশ আকাশচুম্বী ধারণ করেছে। হাজব্যান্ডের সাথে রাগারাগি করে এমন ডিসিশন নেওয়া উচিত হয়নি। আমি যদি না আসতাম এতক্ষণে উপরে চলে যেতে। আহিয়াদের গমগমে স্বর শুনেও প্রতিক্রিয়া দেখালো না মিরাত। সে শুধু তার ছেলের হাসি হাসল, কিছু বলল না প্রত্যুত্তরে। হাজব্যান্ড নামক শব্দ সূচের মতো বিচ্ছে শরীরে। এখন কিছু বলতে ইচ্ছে করছে না। সব কিছু কেমন বিষাদ লাগছে, নিজেকে ভঙ্গুর লাগছে তার। দম আটকে আসছে। আহিয়াত এক পলক বধূ বেশে বিধ্বস্ত মেয়েটার দিকে তাকিয়ে মেয়েটির মনোভাব পরখ করে মনোযোগী হলো গাড়ি চালাতে। সে বুঝল মেয়েটি উত্তর দিতে ইচ্ছুক নয়, হয়তো বড়সড় কাহিনী নিজের মাঝে লুকিয়ে রাখতে চাইছে। আহিয়াদের গাড়িটি দোতলা বিশিষ্ট পুরনো বাড়ির সামনে এসে থামল। বাড়িটি পুরনো হলেও রাজকীয় ভাব আছে। সুসজ্জিত মনোরম পরিবেশ বিদ্যমান। বাড়ির সামনের রাস্তায় গুটি কয়েক ল্যাম্পপোস্ট বসানো। মেন গেটে গেটম্যান দাঁড়িয়ে আছে, মূলত বাড়ি পাহারা দিচ্ছে। গ্রামেও এখন শহরের ন্যায় উন্নত হচ্ছে ধীরে ধীরে। আহিয়াত সিট বেল্ট খুলতে খুলতে মিরাতকে উদ্দেশ্য করে বলল, চেয়ারম্যান বাড়ি চলে এসেছি। মিরাত গভীর ভাবনা থেকে বেরিয়ে এলো। সে নড়ে চড়ে বসল। এতটাই ভাবনায় বিভোর ছিল যে খেয়ালে করেনি। বাহিরের দিকে তাকিয়ে দেখল সে চেয়ারম্যান বাড়ির সামনে এখন। আর দেরি না করে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়ল। আহিয়াদও গাড়ি থেকে নামল। চেয়ারম্যান বাড়ির সাথে তোমার সম্পর্ক কি? আহিয়াদের কৌতূহলী ভাব বুঝে পিছনে ফিরল মিরাত। লাল বেনারসির আঁচল দুহাতে পেছাতে লাগলো। অস্বস্তি লাগছে তার। পেছনে তাকাতেই দেখল আহিয়াত পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভেসে উঠেছে উত্তর শোনার আগ্রহী ভাব। অপরিচিত মানুষটির কৌতূহলী মনোভাব দেখে বিস্মিত হলো সে। মানুষটিকে তার কাছে বিচক্ষণ মনে হচ্ছে। মীরা দৃষ্টি নিবদ্ধ করে ধীরে বলল, আমার পরিচিত বাড়ির মানুষগুলো। আহিয়াদের কেন জানি মেয়েটিকে সন্দেহজনক মনে হলো। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে মিরাতের মুখ অবলোকন করল। মলিন মুখশ্রী, চিন্তিত ভাব স্পষ্ট। কেমন বিধ্বস্ত অবস্থা তা দেখে সন্দেহ কিছুটা কমল আহিয়াদের। তার মনে হচ্ছে মেয়েটি হয়তো গভীর আঘাত পেয়েছে। হয়তো সেই ধাক্কা এখনো কুলিয়ে উঠতে পারেনি সে কিছু বলতে গিয়েও থেমে গেল আবার। অল্প সময় এতগুলো প্রশ্ন করা ঠিক নয়। আহিয়াত গিয়ে গাড়ির পেছনের সিটে ঘুমন্তরত মেয়েটিকে ডাকতে লাগলো, জেনি, আমরা পৌঁছে গেছি, এবার ওঠো। বেশ কয়েকবার ডাকার পরে জেনি গাড়ি থেকে নামলো। এখনও ঘুমে তার চোখ বন্ধ হয়ে আছে। আহিয়াত তার গিটারের ব্যাগটি হাতে নিল। জেনি ঘুমু ঘুমু চোখ ডলতে ডলতে মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছে। আহিয়াত পেছনের দিকে তাকাতে অবাক হলো। মেয়েটি তো সেখানে নেই। কোথায় গেল? এই অল্প সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল? সে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো। জেনি আহিয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আহিত, কাকে খুঁজছ? আহিয়াত এদিক সেদিক দেখে স্বাভাবিকভাবে হেঁটে গেট দিয়ে ভিতরে যেতে যেতে বলল, কাউকে না। ইতিমধ্যে মেন গেটম্যান খুলে দিয়েছে। জেনি দ্রুত পায়ে এগিয়ে গেল ভেতরের দিকে। তার প্রচণ্ড ঘুম পেয়েছে। আহিয়াত গেটম্যানকে সালাম দিয়ে চাবিটা দিয়ে গাড়ি পার্কিং করার কথা বলে বাড়ির ভিতরে চলে গেল। চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করতে আহিয়াদের কপাল কুঁচকে গেল। বাড়ির কয়েকজন সদস্য এখনও জেগে আছে। ডাইনিং রুমে সোফায় বসে আছে তারা। সকলকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। তাদের মধ্যে বয়স্ক ব্যক্তিটি একটু বেশি চিন্তিত বলে মনে হলো। আহিয়াত এগিয়ে গিয়ে সকলের উদ্দেশ্যে বলল, সবাই এত টেনশন হয়ে আছো কেন? এনি প্রবলেম? মুন্সি সাহেব আহিয়াতকে দেখে চিন্তিত ভাব গোপন করে চমৎকার হেসে জড়িয়ে ধরে বলল, নানু ভাই, কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম। মনটা জুড়িয়ে গেল একদম। আহিয়াত মুন্সি সাহেবের কথা শুনে মৃদু হেসে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন নানাজান? মুন্সি সাহেব নাতিকে ছেড়ে দিয়ে বললেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আহিয়াদের দুই মামা আফসার এবং আসাদ। আফসার আহিয়াদের সাথে কুশল বিনিময় করল। আফসারের স্ত্রী নীলা বেগম,
আহিয়াদের সাথে কথা বলে খাবার গরম করতে গেলেন। সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মুন্সি সাহেব বললেন, তুমি বসো আগে, তারপর বলছি। আহিয়াত গিটারের ব্যাগটা একপাশে রেখে সোফায় গা এলিয়ে বসল। কিছুটা ক্লান্ত লাগছে তার। মুন্সি সাহেব চিন্তিত হয়ে বললেন, আজহাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। মেয়েটা যে হঠাৎ করে কোথায় চলে গেল। আহিয়াত ভুরুযুগল কুঁচকে বলল, আজহাকে নানা যান, এই প্রথম নামটা শুনলাম। আজহা তোমার মায়ের বান্ধবীর মেয়ে। আফিয়ার কথা শুনেছ নিশ্চয়ই? মায়ের মুখে অনেকবার শুনেছি, কিন্তু ওনার মেয়ের কি হয়েছে? আফিয়া এসেছিল 1 ঘন্টা আগে। তার থেকে খবর পেলাম আজহাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির আশেপাশে খুঁজে হুদিস মেলেনি। কোথায় যে গেল? একা একটা যুবতী মেয়ে, এত রাতে বাইরে যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে ভেবেছ? তোমার ছোট মামা কয়েকজনকে সাথে নিয়ে আজহাকে খুঁজতে গিয়েছে। আহিয়াত মনোযোগ সহকারে শুনল পুরোটা ঘটনা। শুনে তখনই তার চক্ষু পটে ভেসে উঠল বধূ বেশে মেয়েটার কথা। মেয়েটা আজহা নয় তো? মেয়েটার নামটাও জিজ্ঞেস করেনি সে। অচেনা মেয়েটার নাম জিজ্ঞেস করা উচিত ছিল। দাদাজান, আজহাকে পাওয়া গেছে। আরিশা দৌড়ে এসে মুন্সি সাহেবকে বলল। সে আফিয়া বেগমের বাড়ি থেকে খবর পেয়েই ছুটে এসেছে সকলকে জানাতে। দৌড়ে আসতে গিয়ে খানিকটা হাঁপিয়ে গেছে সে। আরিশা আহিয়াদের বড় মামার মেয়ে। আজহা এবং আরিশা সমবয়সী, একই কলেজে পড়াশোনা করে। মুন্সি সাহেব উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে বললেন, কোথায় সেই মেয়ে? ছোট চাচার সাথে আসছে। এত রাতে কোথায় গিয়েছিল আজহা? আরিশা কাচুমাচু ভঙ্গিতে বলল, জানি না দাদাজান, আজহা আসলে জেনে নিয়েন। আসাদ এর মাঝেই বাড়িতে প্রবেশ করলো। মুখ গম্ভীর দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি রেগে আছে সে। তার পেছন পেছন প্রবেশ করলো মধ্যবয়সী এক নারী আর তার মেয়ে। মুখশ্রী দুজনেরই থমথমে। দুজনের মুখেই অপরাধ বোধ স্পষ্ট ফুটে উঠেছে। আহিয়াত পদধ্বনি শুনে উঠে দাঁড়ালো। পিছু ফিরে তাকাতেই আসাদের দিকে নজর গেল। আফিয়া বেগম আর আজহা মুন্সি সাহেবের সামনে এসে দাঁড়ালো। মুন্সি সাহেব আজহার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এত রাতে কোথায় গিয়েছিলে? আজহা ভয়ে তটস্থ হয়ে রইল। এই মানুষটিকে সে বড্ড ভয় পায়। মাঝে মাঝে ভয়ার্ত চোখে তাকাতেই মুন্সি সাহেবের পাশে শুভ্র শার্ট পরিহিত সুদর্শন যুবকের দিকে চোখ আটকে গেল আজহার। বিস্মিত হলো সে। আহিয়াত অবাক হয়ে তাকিয়ে আছে আজহার পানে। এই মেয়ে এখানে কেন? আজহা বিস্মিত নয়নে তাকিয়ে আওড়ালো, আহিয়াত, বিয়ের আসর থেকে কোথায় পালিয়ে গিয়েছিলে? আমাদের মানসম্মানের কথা একবারও ভাবলে না? আহিয়াত হতভম্ব হয়ে তাকিয়ে রইল বধূ বেশে সামনে নত মস্তকে দাঁড়িয়ে থাকা আজহার দিকে। তার অদ্ভুত লাগছে এটা ভেবে। বিয়ের আসর থেকে কনে পালিয়ে সুইসাইড করতে গিয়েছিল? তার মানে বিয়ে হয়নি? মিরাতের চক্ষুদয় ছলছল করে উঠল। আসলেই কি সে মানসম্মান ক্ষুণ্ণ করেছে? হয়তো সকলের চোখে সে অপরাধী হয়ে গেছে, কিন্তু এছাড়া তার কিছু করার ছিল না। ঠকেছে দেখে আত্মহত্যা করতে যাওয়া উচিত হয়নি। এটাই মস্ত বড় ভুল হয়েছে তার। মুন্সি সাহেব রেগে বললেন, তুমি জানো তোমার জন্য আজ তোমার পরিবারের সকলে অপমানিত হতে হয়েছে। আমিও অপমানিত হয়েছি। গ্রামের সকলে তোমায় নিয়ে এখন নানা কথা রটাচ্ছে। এতটা বোকার মতো কাজ করলে কিভাবে? আফিয়া বেগম পরিস্থিতি বেগতিক দেখে অনুতপ্তের স্বরে বললেন, চাচা, আমার মেয়েটা ভুল করে ফেলেছে। আমার মন বলছে হয়তো কিছু হয়েছে, সেই কারণে বিয়ে করতে চায়নি, তাই এমন কাণ্ড ঘটিয়েছে। তোমার মেয়ে ছোট নেই আফিয়া, সে মস্ত বড় ভুল করেছে। গ্রামের লোকজন তুমি আর তোমার মেয়েকে শান্তিতে থাকতে দিবে না। এখন আসতে পারো তোমরা। আফসার, আসাদ, লিমা বেগম আর আরিশা নিশ্চুপ হয়ে আছে। তাদের এই মুহূর্তে কিছু বলার ভাষা নেই। আজহা কাজই এমন করেছে। আহিয়ার ঠান্ডা মাথায় সবটা বোঝার চেষ্টা করছে। তার মন বলছে হয়তো বড়সড় গণ্ডগোল রয়েছে, সেই কারণে মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল। মিরাত অশ্রুসিক্ত নয়নে মুন্সি সাহেবের দিকে তাকালো। সে বুঝতে পেরেছে মানুষটি তার উপর রেগে আছে। এটাই হওয়ার কথা। সে চোখ মুছে অপরাধীর ন্যায় মুন্সি সাহেবকে বলল, দাদাজান, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না যার কারণে তোমরা অপমানিত হও। আমি কেন বিয়ের আসর থেকে চলে গেছিলাম, আবার ফিরেও এসেছি, সবটা বলবো তোমায়, একটু সময় দাও। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। আফিয়া, তোমার মেয়েকে নিয়ে যাও।
আমার সামনে থেকে। মিরাত করুণ চোখে তাকালো। দাদাজান কখনো তার সাথে রুর গলায় কথা বলেনি, অথচ আজ বাজে পরিস্থিতির জন্য এভাবে কথা বলছে। তার ভীষণ কষ্ট হচ্ছে, কিভাবে বোঝাবে তার হৃদয়ের কথা। ভাবতে অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। আহিয়াত আজহার অশ্রুসিক্ত চোখ দেখে কিছুটা মায়া হলো। একপাক্ষিক ঘটনায় সবটা বিচার করা যায় না, হয়তো গোপনে আরও কাহিনী আছে। সে মুন্সি সাহেবের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, নানাজান, আপনি এতটা হাইপার হবেন না। চোখের সামনে যা ঘটেছে তা দিয়ে পুরো কাহিনী বিচার করা যায় না। মেয়েটা এখনও বিধ্বস্ত, সে না হয় নিজেকে একটু সামলে নিক, তারপর সবটা ক্লিয়ার করবে। অন্তত কিছুটা সময় মেয়েটাকে দেন, যেন সে আসল ঘটনা বলতে পারে। মুন্সি সাহেব নাতির কথার মর্মার্থ বোঝার চেষ্টা করলেন। কিছুটা সময় পর বললেন, বিয়ের আসর থেকে কনে পালানো এটা মোটেও ভালো কিছু নয়। তবুও কেন পালিয়েছিলে 2 দিন সময় দিচ্ছি, তার মধ্যে কারণটা জানতে চাই। এই প্রথম কেউ আমার মান সম্মান ক্ষুণ্ণ করেছে, আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মুন্সি সাহেব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, রাগে গজগজ করতে করতে নিজ রুমের উদ্দেশ্যে চলে গেলেন। আফসার এবং আসাদ নিজ নিজ রুমের দিকে পা বাড়ালো। লিমা বেগম আর আরিশা আজহার সামনে গিয়ে দাঁড়ালো। লিমা বেগম আজহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এমন কাজ কেন করলি রে মা? মানুষ তো সিসি করছে, একবার আমাদের বলতে পারতি তোর বিয়েতে মত নেই, তাহলে তুই বিয়ে দিতাম না। মিরাত নিরুত্তর নির্জীব হয়ে তাকিয়ে আছে মেঝেতে, অনুভূতি শূন্য হয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। লিমা বেগম কোনো হেলদোল না দেখে দীর্ঘশ্বাস ফেলে হাত নামিয়ে আফিয়া বেগমকে বললেন, আজহাকে নিয়ে বাড়ি যাও, তোমার এই দেবর আর দেবরের বউয়ের থেকে মেয়েকে আগলে রেখো, ওগুলো পশুর দল। আফিয়া বেগম মাথা নাড়িয়ে সম্মতি দিল। তিনি মিরাতের হাত ধরে থমথমে মুখে বললেন, চল বাড়িতে যাবি। আফিয়া বেগম মেয়েকে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। মিরাত টাল সামলাতে পারছে না, শাড়ির সাথে বারবার পা বেঁধে যাচ্ছে। হাত শক্ত করে ধরায় কাঁচের চুরিতে প্রচণ্ড ব্যথা লাগছে, তার জ্বলনি অনুভব হচ্ছে। সে বুঝতে পেরেছে তার মা ভীষণ রেগে আছে। আজহা দাঁতে দাঁত চেপে ধরে ব্যথা সহ্য করতে লাগলো। আজহাকে এমন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া মোটেও পছন্দ হলো না আহিয়াদের। আফিয়া বেগম যে আজহার হাত শক্ত করে ধরেছে তা দৃষ্টিগোচর হয়নি আহিয়াদের কাছে। সে বলে উঠল, আন্টি, আজহার হাতটা স্বাভাবিকভাবে ধরুন আর আস্তে ধীরে নিয়ে যান। আফিয়া বেগম থেমে গেলেন। অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে পেছনের দিকে তাকালেন। তিনি এতক্ষণে খেয়াল করল যুবকটিকে, কিছুটা চেনা চেনা মনে হলো তার কাছে। আহিয়া তাদের দিকেই কাঠিন্য মুখে তাকিয়ে আছে। মীরা তো ঘাড় ঘুরিয়ে তাকালো মানুষটির দিকে। আরিশা দৌড়ে গিয়ে আফিয়া বেগমের হাত থেকে মীরাতের হাত ছাড়িয়ে দিল। তখনই কাঁচের চুরির ভাঙা অংশ মেঝেতে পড়ে ঝনঝনিয়ে বেজে উঠল। হাত অনেকটা কেটে গেছে, রক্তের ফোঁটাগুলো হাত বেয়ে মেঝেতে পড়ছে। আরিশা ভয় পেয়ে গেল, হাতের অনেকটা অংশ রক্তে ভিজে গেছে। সে ভয়ার্ত গলায় বলে উঠল, রক্ত? হাত কেটে গেছে। লিমা বেগম উদ্বিগ্ন হয়ে ছুটে গেলেন, দেখলেন বেশ অনেকটাই কেটে গেছে। আহিয়াদও কিছুটা উদ্বেগ নিয়ে এগিয়ে গেল। আজহার হাতের ক্ষতস্থান পর্যবেক্ষণ করে বলল, আরিশা, ফার্স্ট এইড বক্স আছে? আছে, দ্রুত নিয়ে আয়। আরিশা দৌড়ে গেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে। আফিয়া বেগম বিচলিত হয়ে মেয়ের হাত দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। এখনও রক্ত ঝরছে। আজহা নিজের হাত ছাড়িয়ে নিল। সে মলিন হেসে বলল, আমার বাহিরের ক্ষত তোমায় বিচলিত করে তুলল, অথচ আমার মনের ক্ষত দেখেও তুমি ছিলে প্রতিক্রিয়াহীন। এই সামান্য ক্ষত আমার মনের ক্ষতের সামনে কিছুই না, কিন্তু তুমি আমায় বুঝলে না মা। মীরা তার দেরি করল না, সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। সব কিছু এলোমেলো লাগছে, দম আটকে আসছে। দুর্বল পা ফেলে সদর দরজা পেরিয়ে চলে গেল সে। শাড়ির লাল আঁচল জমিনের বক্ষে লুটোপুটি খাচ্ছে। আহিয়াত স্তম্ভিত হয়ে চেয়ে রইল আজহার দিকে। রাত পেরিয়ে সকাল হয়েছে। মীরাত এখনও ঘুমিয়ে আছে। গতরাতে চেয়ারম্যান বাড়ি থেকে এসে শাড়ি পাল্টে বাড়িতে পরা একটা 3 পিস পরে চুপচাপ শুয়ে পড়েছে। কারোর সাথে এসে থেকে কথা বলেনি। সারা রাত ঘুম না আসলেও ফজরের আজানের পর সে ঘুমিয়েছে। আফিয়া বেগম মেয়ের ওপর রেগে আছেন, তাই একবারও খোঁজও নেননি। হঠাৎ কারো চিৎকারে মীরাতের ঘুম ভেঙে গেল।
ধরফড়িয়ে উঠে বসল বিছানায়। দরজা ধাক্কাচ্ছে একজন। বাহির হতে ভেসে আসছে অশ্রাব্য ভাষা। এই নবাবজাদি, আর কতক্ষণ ঘুমাবি? সকাল হয়েছে, তোর রানীর মতো মুখখানা দর্শন করিয়ে উদ্ধার কর আমাদের। এত কিছু ঘটিয়ে এখনো ঘুম আসে কি করে? এই তাড়াতাড়ি দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলবো কিন্তু। মিরাতের বিরক্তিতে চোখ কুঁচকে এলো। অসহ্য মাথা ব্যথা করছে, আবার সকাল সকাল চাষির বাসখাই আওয়াজ। সব মিলিয়ে দমবন্ধকর পরিবেশ। সে গায়ে সুন্দরভাবে ওড়না জড়িয়ে নিল, বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। তারা বেগম মিরাতকে দেখে জ্বলে উঠল, মুখ বেঁকিয়ে বলল, কাল মানসম্মান ডুবিয়ে সকাল 10টা পর্যন্ত ঘুমানো হচ্ছে? নবাবজাদি কোথাকার! এই তো লজ্জা শরম নেই, পালিয়ে গিয়ে আবার নাচতে নাচতে চলে আসলি, মরতে পারলি না? আফিয়া বেগম মেয়ের অপমান সহ্য করতে পারল না। তিনি বললেন, তুমি কিন্তু বেশি কথা বলছো। আপনি চুপ করুন ভাবি, মেয়েকে তো কোনোদিন শাসন করেননি, তাই তো উচ্ছিন্নে গেছে। গ্রামের মানুষ তো বলে বেড়াচ্ছে কারোর সাথে সম্পর্ক ছিল তাই পালিয়েছিল, ওই ছেলে বিয়ে করবে না তাই আবার ফিরে এসেছে। আমি জানি এমন কিছু হয়নি, তুমি একটু চুপ করো, এসব কথা সহ্য হচ্ছে না। তারা বেগম রেগে চলে গেল। দুই মা মেয়ের কাহিনী দেখলে গা জ্বলে যায়। আরও ঝগড়া করতো, কিন্তু ইচ্ছে নেই এখন। মিরাত ঘর থেকে বেরিয়ে কলপাড়ে হাত মুখ ধুতে গেল। তার চাচি সবসময় বাজে ব্যবহার করে, নিয়ম মতো আজকের দিনও বাদ যায়নি। পোড়া কপাল তার, সব দিক দিয়েই সে অভাগী। আরিশা একতলা বিশিষ্ট দালান বাড়িতে ঢুকল। ভেতরে প্রবেশ করতেই আফিয়া বেগমের সাথে দেখা হয়ে গেল তার। এত সকালে আরিশাকে দেখে আফিয়া বেগম অবাক হলেন। আরিশা একটু হেসে জিজ্ঞেস করলো, চাচি, মিরাত কোথায়? কলপাড়ে হাত মুখ ধুতে গেছে। তুই এত সকালে এলি যে, কোনো দরকার আছে? মিরাতকে দাদাজান ডেকেছে। কলপাড় থেকে আসলে কথা বলে দেখ যায় নাকি। 8টা বেজে গেছে, রান্না হয়নি এখনও। আমি রান্না করতে গেলাম, তুই ঘরে গিয়ে বস। আচ্ছা। মিরাত চেয়ারম্যান বাড়িতে এসেছে একটু আগে। সোফায় আরিশা আর মিরাত বসে আছে। আরিশা এটা ওটা বলে যাচ্ছে, মিরাত অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে হা হু করে যাচ্ছে। আরিশা, নানাজান কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না। আহিয়াত আরও কিছু বলবে, তার আগে চোখ পড়ল আরিশার পাশে বসে থাকা আজহার দিকে। তখনই চুপ হয়ে গেল সে। মিরাত অল্প পরিচিত কণ্ঠস্বর শুনেই অন্যমনস্ক ভাব কাটিয়ে সিঁড়ির দিকে তাকালো। দেখল ট্রাউজার আর টি শার্ট পরিহিত আহিয়াতকে, আর তার পাশে গাড়িতে ঘুমিয়েছিল সেই মেয়েটিকে। দুজনে পাশাপাশি নেমে আসছে। সে চোখ সরিয়ে নিল। অস্বস্তি হতে লাগলো তার। আহিয়াত আর জেনি এসে সোফায় বসল। আরিশা উত্তর দিল, দাদাজান তো রফিক স্যারের সাথে জরুরি একটা কাজে গিয়েছে। আহিয়াত বলল, ও আচ্ছা। লিমা বেগম খাবার টেবিলে সব খাবার সাজিয়ে সবাইকে ডাকতে এসেছেন। তিনি বললেন, আহিয়াত, জেনি, আরিশা আর আজহা ব্রেকফাস্ট করে নাও। আহিয়াত বলল, বড় মামা ছোটো মামা আসুক, তারপর একসাথে খাচ্ছি। মিরাত কি করবে বুঝতে পারছে না। মেহমানরা এসেছে, তাদের সাথে কিভাবে খাবে তার বুঝতে বাকি রইল না। লিমা বেগম দাদাজানের নাম দিয়ে সকালে খাওয়ানোর জন্য ডেকে এনেছে। হয়তো বুঝতে পেরেছে আজ যে সকালে তার কপালে খাবার জুটত না। আর এভাবে কতদিন চলবে? মিরাত সোফায় বসা থেকে দাঁড়িয়ে গেল। সেই ইতস্তত ভাব নিয়ে লিমা বেগমকে বললেন, চাচি, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আমি এখন খাবো না, বাড়িতে যাচ্ছি আমি, মা হয়তো অপেক্ষা করছে। মিরাত চলে যেতে নিলে আরিশা উঠে খপ করে হাত ধরল। মিরাত মৃদু চিৎকার দিয়ে উঠল। তখনই আরিশার চমকে হাত ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে? আহিয়া তার জেনি সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। লিমা বেগম বিচলিত হয়ে বললেন, কি হলো? কোথাও লাগলো নাকি? মিরাত ব্যথাতুর কণ্ঠে বলল, গতকাল রাতে কেটে গিয়েছিল, সেখানে একটু লেগেছে। আরিশা তড়িঘড়ি করে মিরাতের হাত দেখে রাগ দেখে বলল, ব্যান্ডেজ করিসনি কেন? যদি কোনোভাবে ইনফেকশন হয়ে যায়? এতটা কেয়ারলেস কেন তুই বলতো? মিরাত ভরসার বাণী শুনিয়ে বলল, তেমন কিছু হবে না, আমি ঠিক আছি। হয়েছে, এবার চুপ কর, সব সময় নিজেকে অবহেলা করিস তুই। কথাটা বলে আরিশা ফার্স্ট এইড বক্স আনতে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো বক্স হাতে। সে তো ব্যান্ডেজ করতে পারে না। আরিশা মুখ গোমড়া করে বলল, আমি তো ব্যান্ডেজ করতে পারি না। লিমা বেগম বললেন, আমিও তো পারি না। আরিশা একটু ভেবে বলে উঠল, আহিয়াত ভাইয়া, তুমি তো ব্যান্ডেজ করতে পারো, প্লিজ মিরাতের হাতে ব্যান্ডেজ করে দাও। মিরাত চোখ গরম করে আরিশার দিকে তাকালো। আরিশা তা দেখেও পাত্তা দিল না।
লিমা বেগম সায় দিয়ে বললেন, আহিয়াত, মেয়েটার হাত ব্যান্ডেজ করে দাও, এই মেয়ের কোনো কিছুতেই খেয়াল নেই। আহিয়াত মিরাতের অস্বস্তি ভরা মুখশ্রীর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে মামি। আরিশা মিরাতকে সোফায় বসিয়ে দিল। আহিয়াত ফার্স্ট এড বক্সটা আরিশার হাত থেকে নিয়ে মিরাতের পাশে বসালো। মিরাত অস্বস্তিতে পড়েছে, উসখুস করছে সে। আহিয়াত মিরাতের এমন বিহেভের কারণ অনায়াসে বুঝে নিল। আহিয়াত ব্যস্ত ভঙ্গিতে বলল, এদিকে দাও। মিরাত বোকার মতো বলল, কি দেব? আহিয়াত মিরাতের বোকা বোকা কথা শুনে গম্ভীর কণ্ঠে বলল, তোমার হাত দাও। মিরাত নিজের বোকামিতে লজ্জা পেয়ে গেল। সে হাত বাড়িয়ে দিল। আহিয়াত নিজ হাতে ব্যান্ডেজ করতে ব্যস্ত হয়ে গেল। ব্যান্ডেজ করা শেষ করে মিরাতকে বলল, কারোর জন্য আঘাত পেয়ে নিজেকে কষ্ট দেয়া বোকামি ছাড়া কিছুই না। পরিস্থিতি যেমনই হোক নিজেকে ভালোবাসতে হবে। সাময়িক কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়া বুদ্ধিহীনতার পরিচয়। আশা করি যতই খারাপ সময় আসুক পুনরায় যেন একই ভুল না হয়। মিরাত বিস্মিত নয়নে আহিয়াদের দিকে তাকালো। ইফতি আমায় ঠকিয়েছে আরিশা। সে কিভাবে পারল আমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরও অন্য কাউকে ভালোবাসতে? সে তো জানতো আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। আমার ভালোবাসার বহিঃপ্রকাশ অনেকবার ঘটেছে, তবে কেন এমনটা করলো বল না। মিরাত আর আরিশা চেয়ারম্যান বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে সিঁড়ির উপর বসে আছে। পুকুরটিতে কিনারায় কিনারায় পানি পরিপূর্ণ, চারিপাশে আম বাগানের আচ্ছাদন। স্বচ্ছ পানির মাঝে ফুটে উঠেছে সাদা শাপলা। মনোমুগ্ধকর দৃশ্য যে কারো মন ভালো করতে সক্ষম। মিরাতের জায়গাটা ভীষণ প্রিয়। জায়গাটা তার মন খারাপের সঙ্গী। সকালের ব্রেকফাস্ট করে মিরাত তার নিজের বাড়ি যায়নি। মন খারাপ ছিল, তাই একাকী সময় কাটানোর জন্য বসেছিল এখানে। আরিশাও মিরাতের পিছু পিছু চলে এসেছে। আরিশা মিরাতের কাতর কণ্ঠে নিঃসৃত বাক্য শুনল। সে আতকে উচ্চস্বরে বলল, এসব তুই কী বলছিস? মিরাতের দৃষ্টি অদূরে সবুজ গাছপালার দিকে। তার ওষ্ঠ জুড়ে বিরাজ করছে মলিন হাসি, কেমন উদাসীন ভাব। আরিশা হতবাক হয়ে তাকিয়ে আছে মিরাতের দিকে। এসব কি শুনল সে? ইফতি তার বান্ধবীকে ঠকিয়েছে, মানতে কষ্ট হচ্ছে তার। মিরাত দৃষ্টি ঘুরিয়ে তাকায় আরিশার দিকে, বিস্মিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার মুখে স্পষ্ট অবিশ্বাসের প্রতিচ্ছবি। হয়তো ইফতির কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সে উষ্ট কোণে মলিন হাসি বজায় রেখে তারপর বলল, আমার প্রথম ভালোবাসার মানুষটি আমায় ঠকিয়ে দিল। সে নিজ মুখে বলেছিল আমার মতো মেয়ে তার পার্সোনালিটির সাথে যায় না। তার সরকারি চাকরি দেখে আমার পরিবারের সকলে নাকি আমাকে তার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমার মতো বাবাহারা মেয়ে সে বিয়ে করতে চায়নি। তার যে অন্য কাউকে পছন্দ সেটা বলতেও ভুলল না। প্রেমিক যুগলের ছবি প্রমাণস্বরূপ পাঠিয়েছিল আমার ফোনে। আমি তখন বউ সেজে তার অপেক্ষা করেছিলাম। প্রতারণা করে আমার অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটালো সে। আরিশা বাকরুদ্ধ। তার নিজেকে উদ্ভ্রান্তের ন্যায় মনে হচ্ছে। এসব সে কি শুনল? সে তো ভেবেছিল বিয়ে করবে না, তাই মিরাত পালিয়েছিল। এতে সে রেগেও ছিল, কিন্তু এগুলো যা শুনছে তা তার কল্পনার বাহিরে। মিরাত উদাসীন ভঙ্গিতে ভাবতে লাগলো বিগত কিছু মাসের কথা। ইফতি পড়াশোনা কমপ্লিট করে সরকারি চাকরি করছে। উচ্চবিত্ত পরিবারের ছেলে, ব্যাকগ্রাউন্ডও ভালো। দুই পরিবারের সম্মতিতেই ইফতি আর মিরাতের বিয়ে ঠিক হয়েছিল প্রায় 6 মাস আগে। ইফতির পরিবার জানিয়েছিল ইফতির সরকারি প্রজেক্ট শেষ হতে প্রায় 5 মাস লাগবে। সেটা শেষ করে দীর্ঘ ছুটি নিয়ে বাড়িতে আসবে, তারপর ইফতি আর মিরাতের বিয়ে হবে। সেই কথার ভিত্তিতেই দিন কেটে যাচ্ছিল। এর মাঝে ইফতি নিজে থেকে কল দিয়ে মিরাতের খোঁজখবরও নিয়েছে। মিরাতের পরিবারের সকলের সাথে যোগাযোগ করত প্রতিদিন। অমায়িক ব্যবহারে ইফতি সকলের চোখের মণি ছিল। মিরাতের মনেও ইফতির জন্য ভালো লাগা সৃষ্টি হয়। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। অল্প কথা হলেও ইফতির জন্য টান তৈরি হতে থাকে। 1.5 মাস আগে থেকে মিরাতের সাথে যোগাযোগ কমিয়ে দেয় ইফতি। কল করলে কাজের বাহানা দেখাতো, অনেক সময় বাজে ব্যবহারও করত। মিরাত রাতে অঝরে কাঁদত। তারা অনেক কষ্ট হতো, তবুও কাউকে বলতো না। এভাবেই বিয়ের দিন ঠিক হলো। ইফতির কথায় বিয়ে রাতে পড়ানোর সিদ্ধান্ত হয়। বরপক্ষ আসে রাত 10:30টায়। 15-20 জন বরযাত্রী ছিল সাথে। ছোট পরিসরে বিয়ের আয়োজন করে মিরাতের চাচা। খাওয়া দাওয়ার কার্যক্রম শেষ করে ইফতি একান্তে মিরাতের সাথে কথা বলতে চায়।
তারা বেগম মিরাতের ঘর দেখিয়ে দেয়। মিরাত তখন লাল শাড়ি পরে বধূ বেশে বিছানায় বসে আছে। চিন্তিত সে। তখনই ইফতির আগমন হয়। বাহ, বিয়ের জন্য সেজেগুজে তৈরি দেখছি। ইফতির গলার আওয়াজে মিরাত চোখ তুলে সামনে তাকায়। ইফতি দাঁড়িয়ে আছে শেরওয়ানি পরে। মিরাতের ঘরে আরিশা সহ কয়েকজন দুজনে কথা বলার স্পেস তৈরি করার জন্য দরজা আটকে বাইরে চলে যায়। তখনই আপনি এখানে? ইফতি এগিয়ে আসে, রহস্যময় হাসি ওষ্ঠে ঝুলিয়ে এসে বিছানার এক পাশে বসে। মিরাতের মুখ থমথমে। ইফতির হাসি তার সহ্য হচ্ছে না। ভাবতেই কষ্ট লাগছে যে মানুষটি তার নির্ঘুম রাত, অজস্র কান্নার কারণ, দিনের পর দিন মানসিক টর্চার করেছে। আজ তার সাথে বিয়ে। তবু মনের কোণে একটু হলেও ভালোবাসা রয়েছে ইফতির প্রতি। সেই কারণে এত কিছু সহ্য করার পরেও বিয়ের আসরে বসেছে সে। ইফতি বিদঘুটে হাসি হেসে বলে উঠল, এত অবহেলা করার পরেও বিয়ে করতে চাইছো আমায়? এতটা বোকা কেন তুমি? মিরাত কাঠিন্য চোখে তাকায় ইফতির দিকে। ইফতি তা পরোয়া করে না, বাঁকা হেসে বলে, তুমি এটা নিশ্চয়ই জানো আমি তোমাকে ভালোবাসি না। আমাদের বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়েছে। এই বিয়েতে আমি বাবা মায়ের কথায় রাজি হয়েছি। আর একটা কারণও ছিল, দেখতে সুন্দরী, তার আর কি লোভ সামলাতে পারেনি। মিরাতের গা গুলিয়ে আসছে ইফতির কথায়। নম্র ভদ্র মানুষটির ঘৃণ্য রূপ দেখে বাকরুদ্ধ সে। মন চাচ্ছে ঠাটিয়ে চর মারতে। এই কয়েক মাসে তোমার উপর থেকে ইন্টারেস্ট চলে গেছে। ইনিয়ে বিনিয়ে কতবার তোমায় দেখতে চেয়েছি, কিন্তু তুমি বলেছ এখন না, বিয়ের পরে। আমি একটু অ্যাডাল্ট কথা বলতে চাইলে সবসময় এড়িয়ে গিয়েছ। এসবে এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিলাম। অন্য কোনো মেয়ে হলে যা বলতাম তাই করতো, কিন্তু তুমি সাদাসিধে লজ্জাবতী, তার উপর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও খারাপ। তাও তোমার পরিবার আমার মতো চাকরিজীবী ছেলের গলায় তোমায় ঝুলিয়ে দিয়েছে। এসবে অসহ্য হয়ে গেছি আমি। তোমার সাথে আমার যায় না, তবুও বাবা মায়ের কারণে বিয়ে করতে এসেছি। বোঝই তো, নিজের মান সম্মান বাঁচাতে হবে আগে। মিরাতের বক্ষে কাঁপন উঠেছে। নীরব ঝড়ে যেন সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। গলা কাঁপছে তার, মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। সে কম্পনরত কণ্ঠে বলে উঠল, এসব কথা আজ কেন বলছেন? আপনি আমায় অপছন্দ করেন, আগে বলতে পারতেন। আজ আমাদের বিয়ে, আপনি কি ভুলে গেছেন? ইফতি কাঠিন্য সুরে বলল, বিয়ে মাই ফুড। শোন, তোর মতো মেয়ে আমার পার্সোনালিটির সাথে যায় না। তার থেকেও বড় কথা, আমার গার্লফ্রেন্ড আছে। আই লাভ হার সো মাচ। সে আমার সব। দেখতো যেমন আগুন সুন্দরী তেমন মডার্ন। আমার আর তোর প্রতি ইন্টারেস্ট নেই, বুঝলি? এবার বল, সত্য জানার পরেও আমি বিয়ে করবি? মিরাত রাগান্বিত হয়ে চেঁচিয়ে উঠে বলল, আপনি আমায় ঠকিয়েছেন ইফতি। আমার ভালোবাসার সুযোগ নিয়েছেন। কি করে আমায় ঠকাতে পারলেন আপনি? আপনি আমার জীবনে প্রথম পুরুষ, আমার প্রথম প্রণয় পুরুষ আপনি। আমার অনুভূতির কথা জেনেও আমার ইমোশন নিয়ে খেললেন। ইফতি তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা মিরাতের গলা চেপে ধরল। হিসিয়ে বলল, একদম গলাবাজি করবি না। তোদের মতো মিডল ক্লাসদের আবার ইমোশন। তুই যদি সত্যি জানার পরেও যদি বিয়ে করতে চাস, তাহলে বিয়ে হবে। ঘরে একজন আর বাইরে আরেকজন থাকলে আমার সমস্যা নেই। আর যদি বিয়ে ভাঙতে চাস, তাহলে তাই কর। একটা কথা শোন, আমার নামে অভিযোগ করলে কেউ তোকে বিশ্বাস করবে না, কারণ সবাই আমায় বিশ্বাস করে। ইফতি মিরাতের গলা ছেড়ে দেয়। মিরাত কাশতে লাগলো, দম আটকে আসছে, হাঁসফাঁস করছে সে। জোরে জোরে শ্বাস নিতে লাগলো, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ইফতি উঠে দাঁড়িয়ে বিদ্রূপ করে বলল, আমার গার্লফ্রেন্ডের পিক পাঠিয়ে দিচ্ছি, তোর ফোনে দেখে নিস। ইফতি আর এক মুহূর্ত দাঁড়ায় না। শেরওয়ানির পকেট হতে ফোন বের করে কয়েকটা কাপল পিক মিরাতের ফোনে পাঠিয়ে দিয়ে বাইরে চলে যায়। মিরাতের ফোনে নোটিফিকেশন এসেছে, পাশেই ফোন। সে কম্পনরত হাতে সাহস করে ফোন হাতে নিল। কাপা কাপা হাতে লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকে ইফতির পিকগুলো দেখল। সাথে সাথে হাত থেকে ফোন বিছানার উপর পড়ে গেল। তার সমস্ত পৃথিবী যেন থমকে গেছে। টপ টপ করে ফোন স্ক্রিনে অশ্রু পড়তে লাগলো। সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠল সে। কেউ দেখল না, কেউ শুনল না মিরাতের ভঙ্গুর মনের আহাজারি। চার দেয়ালে বদ্ধ রইল। তখন মিরাতের একটা কথায় মনে হচ্ছিল, এই নশ্বর পৃথিবী তার জন্য নয়। পারিবারিক অশান্তি, ভালোবাসার মানুষটির প্রতারণায় সে মত্ত উন্মাদ হয়েছিল। তার মনে হয়েছিল সুইসাইড করলেই হয়তো সব কিছু থেকে মুক্তি মিলবে।
আহিদ, তুমি এখানে কি করছো? তুমি জানো কতক্ষণ ধরে খুঁজছি তোমায়? জেনির কণ্ঠস্বর শুনতেই মিরাতের ভাবনার সুতো ছিল। সে নিজেকে সামলে নিল, মাথায় ওড়না টেনে উঠে দাঁড়ালো। সে মেয়েলি স্বরের উৎস খুঁজতে পেছনের দিকে তাকাতেই আহিয়াত আর জেনিকে দেখতে পেল। আরিশা উঠে পেছনের দিকে তাকালো। আহিয়াত আরিশাদের থেকে কিছুটা দূরে ফোনে কথা বলছে। কথা বলা শেষ করে ফোন পকেটে রাখলো। সামনের দিকে তাকিয়ে দেখলো জেনি তার দিকে এগিয়ে আসছে। আহিয়াত ভুরুযুগল কুচকে জিজ্ঞেস করলো, আমায় খুঁজছো কেন? জেনি আহিদের সামনে দাঁড়িয়ে বলল, নানাজন এসেছে, তোমার সাথে কথা বলতে চায়। তুমি যাও, আমি আসছি। ওকে। মিরাত আর আরিশা আহিয়াদের আগমন বুঝতে পারেনি। তারা এতটাই চিন্তিত যে আশেপাশের কোনো কিছুতেই খেয়াল ছিল না। আরিশা এগিয়ে যায় আহিয়াদের সামনে। সে বলল, তুমি যে এদিকটা এসেছো খেয়ালই করিনি। আসলে দুজন কথা বলছিলাম তো। আহিয়াত গম্ভীর স্বরে আশ্বস্ত করে বলল, আরে এত অস্বস্তিতে পড়তে হবে না, আমি একটা জরুরি কল করার জন্য নেটওয়ার্কের এদিকটা এসেছিলাম। দেখলাম দুজন বসে গল্প করছিস, তাই ডিস্টার্ব করিনি। তুমি কিছু শোনোনি তো ভাইয়া? আরিশার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি ভাব। আহিয়াত কি মনে করে মিরাতের দিকে তাকালো। মিরাতও আহিয়াদের উত্তরের আশায় তাকিয়ে আছে। দুজনের হঠাৎ দৃষ্টি মিলিত হয়। মীরা দ্রুত মাথা নুয়ে ফেলল। আহিয়াত চোখ ফিরিয়ে আরিশাকে স্বাভাবিকভাবে বলল, আরে না, শুনিনি। তাহলে ঠিক আছে। আরিশা দম ছেড়ে বলল, সে চায় না মিরাত আহিয়াদের সামনে অস্বস্তিতে পড়ে যাক। এমনিও মিরাতের মনের অবস্থা শোচনীয়। জেনি কিছু কদম সামনে গিয়ে আবার ফিরে আসলো, মূলত আরিশার কথা শুনে। সে প্রথমে খেয়াল করেনি আরও দুজন এখানে উপস্থিত আছে। সে মিরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পা থেকে মাথা অবধি দেখে নিল। মেয়েটা দেখতে সুন্দরী, তবে সাদামাটা সাজসজ্জা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কিছু একটা ভেবে নাক মুখ কুঁচকে গেল তার। জেনি আরিশার উদ্দেশ্যে তেরা স্বরে বলল, আরিশা, এটাই তো সেই মেয়ে যে বিয়ের আসর থেকে পালিয়েছিল। তুমি এর সাথে বেশি ঘোরাঘুরি করিও না, দেখা যাবে ওর বাতাস তোমায় লেগেছে। আরিশার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল যেন। সে কটমট দৃষ্টিতে তাকিয়ে জেনিকে বলল, তুমি কারোর সম্পর্কে সঠিকটা না জেনে কথা বলো না, আর আমার ফ্রেন্ডকে নিয়ে একদম কিছু বলবে না। জেনি মুখ বেঁকিয়ে বলল, সাবধান করলাম। যে মেয়ে বিয়ের আসর থেকে পালায় তার ক্যারেক্টার কেমন তো বুঝতে বাকি নেই আমার। মিরাজ জেনির দিকে বিমর্ষ নয়নে তাকিয়ে আছে, প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদী স্বর যেন খুইয়েছে সে। পরিস্থিতি তাকে চুপ করতে শিখিয়ে দিয়েছে। একটা মেয়ের চরিত্রে দাগ লাগানোর জন্য আর একটা মেয়ে যথেষ্ট। আজ একজন বলছে, কাল আরেকজন বলবে। মুখের ওপর তখন সে কি করবে? কজনের মুখ বন্ধ করবে? আহিয়াত জেনির এমন কথায় চল শক্ত করে উঠল। জেনির দিকে সে রক্তচক্ষু চোখে তাকালো, বাসখাই কণ্ঠে বলল, কারো সম্পর্কে না জেনে তার চরিত্রের উপর আঙুল তোলার মানে বোঝো? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে হ্যারাসমেন্ট করছে, লজ্জা করছে না? কারো চরিত্র সম্পর্কে মন্তব্য করার রাইট নেই তোমার। ফার্দার এমন কিছু আমার চোখে পড়লে ভালো হবে না কিন্তু। জেনি আহিয়াদের এমন রূপ দেখে পিলে চমকে গেল। ভয়ার্ত দৃষ্টিতে মানবটির দিকে তাকালো। সে ক্রন্দনরত কণ্ঠে বলল, আমার সাথে তুমি রুড বিহেভ করলে আহিদ? তুমি জানো আমার বাবা মা আমার সাথে কখনো বাজে বিহেভ করেনি, কখনো বকেনি, শাসন করেনি। তার জন্য তুমি আজ মানুষকে মানুষ মনে করো না। তুমি এখনই মিরাতের কাছে ক্ষমা চাইবে। আমি ওই মিডল ক্লাস মেয়ের কাছে কখনই ক্ষমা চাইব না। জেনি কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল সেখান থেকে। তার বিশ্বাস হচ্ছে না আহিয়াত তার সাথে ওই গাইয়া মেটার জন্য রুড বিহেভ করেছে। আহিয়াত হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে গেল। আহিয়াদের হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। ইচ্ছে করছিল জেনিকে 2-4টা থাপ্পড় বসিয়ে দিতে। আরিশা মিরাতের কাছে গিয়ে আদুরে কণ্ঠে বলল, কিছু মনে করিস না বুনু, জেনি আপুর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আজ তোর জেনি আপু বলেছে, কাল অন্য কেউ বলবে। কতজনের জন্য আমার কাছে থেকে ক্ষমা চাইবি? আমার লাইফটা শেষ হয়ে গেছে। আমার এই পৃথিবী অসহ্য লাগছে। পৃথিবী থেকে বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু কেউ একজন বাঁচিয়েছে আমায়। বেঁচে থেকেও ভেতর ভেতর মরে গেছি আমি। মিরাত মনের অব্যক্ত দহন নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। আরিশা হতাশ হয়ে চেয়ে রইল সেই দিকে। আহিয়াত আরিশাকে গম্ভীর কণ্ঠে বলল, আরিশা, তোর ফ্রেন্ডকে বলে দে লাইফ একটা ট্র্যাজেডি, যেখানে সুখ দুঃখ হাসি কান্না মিলিয়েই জীবন। জীবন অনেক মূল্যবান, জীবনের কদর করা উচিত। নিজেকে পুনরায় গুছিয়ে নিয়ে
লাইফটা নিজের মতো উপভোগ করা উচিত। পেছনে তাকালে কখনো সামনের উজ্জ্বল ভবিষ্যৎ উপভোগ করা সম্ভব নয়। মিরাতের পা থেমে গেল। সে চমকিত নয়নে তাকালো মানবটির দিকে। রাতের দীর্ঘ প্রহর পেরিয়ে সকাল হয়েছে। জানালা ভেদ করে ঘরে সূর্যের সোনালি আলো প্রবেশ করছে আহিয়াদের রুমে। বাইরে থেকে ভেসে আসছে পাখির কলরব। মৃদুমন্দ বাতাসে জানালার পর্দাগুলো নড়েচড়ে উঠেছে। এর মাঝে বেজে উঠল অ্যালার্ম ঘড়ি। আহিয়াত অ্যালার্মের আওয়াজে একটু পরে ঘুম থেকে জেগে উঠল। হাত বাড়িয়ে বিছানার পাশে থাকা ছোট টেবিলে রাখা ঘড়িটি বন্ধ করল সে। দ্রুত বিছানা ছেড়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ডের সামনে এসে দাঁড়িয়ে কাবার্ড খুলে চয়েস মতো টি শার্ট বের করে পরে নিল। বিছানায় রাখা ফোনটা হাতে নিয়ে পা বাড়ালো ছাদের দিকে। চিলে কোঠার ঘর পেরিয়ে ছাদে পা রাখল আহিয়াত। সকাল সকাল গ্রামের হালকা শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে তার শরীর। সে কিছুটা এগিয়ে সামনের রেলিং বরাবর দাঁড়ালো। আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। মনোমুগ্ধকর পরিবেশ, শুদ্ধ বাতাস, গ্রামীণ জীবনধারা আহিয়াদের পছন্দের তালিকার শীর্ষে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এ পড়তো তখন একবার এসেছিল। সেই সময় আসার কারণটি ছিল ভিন্ন, তার নানিজানের মৃত্যু। তারপর আর আশা হয়ে ওঠেনি। অনেকগুলো বছর পর আবারও গ্রামে এসেছে সে। অনেকটাই পরিবর্তন হয়েছে গ্রামটি। বাড়ির সামনেই পাকা রাস্তা, তার ওপর পাশে বেশ কয়েকটা ইটের বাড়ি রয়েছে। আহিয়াত চোখ বন্ধ করে মনোরম পরিবেশ উপভোগ করতে লাগলো। মৃত্তিকার ঘ্রাণ জানান দিচ্ছে নাসিককে। কিছুটা সময় পেরিয়ে যেতেই আহিয়াত চোখ খুলল। তখনই তার চোখ পড়ল আকাশি রঙা থ্রি পিস পরিহিত মিরাতের দিকে। মিরাতের পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো দুজন কথা বলছে। আহিয়াত হঠাৎ খেয়াল করলো মিরাতের কৃষ্ণবর্ণীয় চুলগুলো বেনি করেও কোমর ছাড়িয়েছে। বিস্মিত হলো খানিকটা। সে কখনো এত বড় চুলের অধিকারীকে দেখেনি। সে খেয়াল করলো মেয়েটা কিছুটা শুকিয়ে গেছে, হয়তো টেনশনে। এটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। গত 2 দিন চেয়ারম্যান বাড়িতে মিরাতকে দেখা যায়নি। কারণটা জেনির বিহেভ। বাহ, এত দ্রুত ঘুম থেকে উঠে গিয়েছিস? আহিয়াত নিহালের কণ্ঠস্বর শুনে পাশে তাকালো। নিহাল চোখ কসলাতে কসলাতে এসে দাঁড়িয়েছে। দেখে বোঝাই যাচ্ছে ঘুম এখনও কাটেনি। অলরেডি 7 o'clock। উফ, বাড়িতে এসে ছোটো বাচ্চার মতো বাবার কাছে বকা খেলাম। তার উপর রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি। মেজাজ বিগড়ে আছে আমার। নিহালের কণ্ঠে বিরক্ত ভাব। সে গতকাল রাতে বাড়িতে ফিরেছে। ফিরতেই আফসার সাহেব ছেলেকে বকেছেন। আহিয়াদের সাথে নিহালকে আসতে বলেছিলেন। তিনি কিন্তু নিহালই আসেনি। এতেই প্রচণ্ড রেগে যান আফসার সাহেব। পড়াশোনার জন্য ঢাকায় থাকে সে। আহিয়া তার নিহাল সমবয়সী। দুজনের ছোটবেলা থেকে বেশ ভাব। আহিয়াত মৃদু হেসে বলল, আমার সাথে আসলে তো তোর এই বুড়ো বয়সে বকা খেতে হতো না। নিহাল খিঁচে যাওয়া মেজাজ নিয়ে বলল, একদম বুড়ো বলবি না, আমার বয়স 25। আহিয়াত মাথা নাড়িয়ে ইশারায় বলল, ঠিক আছে। নিহাল বলল, ঢাকায় কবে ফিরবি? আহিয়াত কিছুটা ভেবে বলল, এই তো 1-2 দিনের মধ্যে চলে যাব। মা দ্রুত যেতে বলেছে। আর ভাবিহাকে তো চিনিস, কিছুক্ষণ পর পর কল দিয়ে একটা কথাই বলে যাচ্ছে, আমি কেন তাকে নানাজানের বাড়িতে নিয়ে আসিনি, কেন তাকে না বলে চলে এসেছি। নিহাল বলল, তাহলে ভাবিয়াকে কেন নিয়ে আসলি না? ঘুরে যেতে এসে। ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে তাই নিয়ে আসিনি। ও নিহাল সামনে তাকাতেই মিরাতকে দেখল। সে আহায়াতকে বলে উঠল, নিচে দাঁড়িয়ে আছে দুজন, তার মধ্যে আকাশি রঙা ড্রেস পরা মেয়েটিকে দেখতে পাচ্ছিস? আহিয়াত নেহালের দৃষ্টি অনুসরণ করে তাকালো। সে সন্দিহান কণ্ঠে বলে উঠল, মিরাতের কথা বলছিস? নিহাল মলিন কণ্ঠে বলল, হ্যাঁ। জানিস, ছোটবেলা থেকে আমি মিরাতকে চিনি। আরিশা যেমন আমার বোন, মিরাতও ঠিক তেমনটাই আমার কাছে। মিরাতের বাবা যখন মারা যায়, ওর বয়স 10-12 বছর হবে হয়তো। চাচা মারা যাওয়ার পর মীরা তার চাচি অসহায় হয়ে পড়ে। তাদের সংসারের দারিদ্র্য হানা দেয়। জীর্ণ শীর্ণ জীবনে পতিত হয় দুজনে। দুর্দশা ঘিরে ধরে দুজনকে। চাচি তার জমানো কিছু টাকা দিয়ে সংসার চালাতে থাকে। দুজনের জীবন কোনো মতে চলছিল। কিন্তু মিরাতের চাচা চাচি দুজনেই খুব খারাপ। মিরাত আর চাচিকে নানাভাবে অত্যাচার করতে থাকে। এসব ঘটনা বাহির প্রকাশ হয়নি কখনো। চাচিও আমাদের বলেনি। অত্যাচার আর দুর্দশার কথা গ্রামে ছড়িয়ে পড়তেই দাদাজান ছুটে যায় মিরাতদের বাড়িতে। দাদাজান ওয়ার্নিং দেয় মিরাতের চাচা চাচিকে,
যদি আর একবার অত্যাচার করে তাহলে পুলিশে দেবে। এতে তারা খানিকটা ভয় পেয়ে যায়। দাদাজান মীরা তার চাষির সকল দায়িত্ব নেন, প্রয়োজনীয় সকল কিছু কিনে দেন। মীরাতের পড়াশোনাও করাচ্ছেন তিনি। কয়েক মাস আগে শুনলাম সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে ঠিক হয় মীরাতের। শুনে ভালো লাগছিল। অবশেষে মেয়েটার দুঃখ ঘুচল। তবে এটাই ভেবেছিলাম, কিন্তু না, অভাগীর কপাল তো সহজে দুঃখ থেকে বিদায় নেয় না। আহিয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এগুলো তার কাছে অজানা। একটা মানুষের জীবনে কতই না অজানা ঘটনা থাকে। গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা হয়েছে। মীরাত উদাসীন ভঙ্গিতে বিছানার উপর বসে আছে। দৃষ্টি তার জানালার বাহিরে অদূরে ঝোপঝাড়ের দিকে। জোনাকি পোকার মেলা লেগেছে সেখানে। জোনাকির হালকা সবুজ আলোয় চারিপাশ আলোকিত হয়ে আছে। মীরাতের মনে হচ্ছে যদি তারও জোনাকির ন্যায় কোনো নিজস্ব ক্ষমতা থাকতো তাহলে পৃথিবী থেকে বহুরূপী মানুষদের চিরতরে সরিয়ে দিত। আফসোস, তার কোনো ক্ষমতা নেই। পাষাণ্ড মানুষটা তার জীবন জাহান্নামের থেকে ভয়াবহ বানিয়ে দিয়েছে। ইফতির আসল রূপ যদি সে জানতো, আগে কখনোই সে ভালোবাসার মতো ভুল করতো না। এসব ভাবতে বক্ষের চিনচিনে ব্যথা অনুভূত হলো তার। কিরে মীরাত, কই গেলি রে? বাড়ির মানুষের মুখ পুড়িয়ে মুখ লুকিয়ে ঘরে বসে আছিস কেন? বাহির হতে ভেসে আসছে উচ্চ স্বরের মেয়েলি হাঁক। হাঁকের সাথে আরও বেশ কয়েকজন মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো গোলযোগ বেঁধেছে। মীরাত ভাবনার অবসান ঘটিয়ে দ্রুত বাহিরে গেল। বাহিরে গিয়ে দেখল বাড়ির উঠোনে 10-12 জন মহিলা দাঁড়িয়ে আছে। দেখে অবাক হলো। সে কৌতূহলী ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে। আফিয়া বেগম মেয়েকে উঠোনের দিকে যেতে দেখে দ্রুত এসে হাত চেপে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের দিকে। মহিলাগুলোর মাঝ হতে একজন উচ্চস্বরে বলে উঠল, আফিয়া, মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো তোমার গুণধর মেয়েকে দেখতে এসেছি, আর তুমি লুকাচ্ছ। আফিয়া বেগম মহিলাটির কথা আমলে না নিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, মীরাত, তাড়াতাড়ি ঘরে জামা, দরজা আটকে বসে থাকবে ওরা যতক্ষণ না যায়। মীরাত কিছু বুঝতে না পেরে বলল, কেন মা? আমি যা বলছি তাই কর। মীরাত মায়ের কথা মতো নিজ ঘরে যেতে নিলেই 3 জন মহিলা এসে মীরাতকে আটকে দিল। মীরাত আশ্চর্যিত হয়ে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই তারা মীরাতকে টেনে উঠোনে নিয়ে যায়। মীরাত সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটোছুটি করতে লাগলো। সে বুঝতে পেরেছে গ্রামের মহিলাগুলোর উদ্দেশ্য ভালো নয়, হয়তো বড়সড় গণ্ডগোল করবে। মনের মাঝে ভয় কাজ করছে। আগে তো কখনো এমন পরিস্থিতিতে পড়েনি সে। তারা বেগম 2 মেয়েকে নিয়ে উঠানের একপাশে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সামনে থাকা মহিলাগুলো জল্লাদের থেকে কম নয়। মীরাতের কপালে যে কী আছে কে জানে। একজন মহিলা মুখ বেঁকে বলল, তো মেয়ে, কার সাথে বিয়ের দিন পালিয়েছিলি? মীরাতের ছটফটানি কমে এলো। সে তেজি গলায় বলল, আমি কারোর সাথে পালাইনি। উপস্থিত গ্রামের মহিলাগুলো হেসে উঠল, যেন মজার কাহিনী বলেছে মীরাত। একজন হেসে উঠল, দেখেছো পারুল, মেয়ের এখনও তেজ কমেনি। এত তেজ দেখেই হয়তো ওর নাগর পালিয়েছে। পারুল নাক কুচকে বলল, এই মেয়ের সাহস মন্দ না, হবুবরকে রেখে পালালো, আবার ফিরে এলো। গ্রামের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে এই মেয়ে। লজ্জা শরমের বালাই নেই, মুখ পুড়িয়ে আবার ঘরে এসে উঠেছে। আমার মেয়ে এমন করলে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আফিয়া বেগম মহিলাদের সামনে আকুতি মিনতি করে বলতে লাগলো, আমার মেয়েটা ছোট, ভুল করে ফেলেছে। আপনারা যা ভাবছেন তেমনটা নয়। আমার মেয়ের কোনো দোষ নেই। ওই ইফতি আমার মেয়েকে ঠকিয়েছে। মেয়ের দোষ ঢাকতে নাটক করো না আফিয়া। আমরা সবাই শুনেছি তোমার মেয়ের কাণ্ড। তোমার ওই মেয়ের জন্য আমাদের মেয়ের সম্বন্ধ ভালো ঘর থেকে আসবে না। গ্রামের নাম ডুবিয়ে ছেড়েছে তোমার মেয়ে। আমরা কিভাবে চুপচাপ বসে থাকব? মীরাত স্তম্ভিত নয়নে তাকালো পারুলের দিকে। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের বাড়িতে দলবল নিয়ে হেনস্থা করতে এসেছে। ভাবতেই ঘৃণা লাগছে। মেয়ে নাকি মায়ের জাত, কিন্তু এখানে মায়ের মমতা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো জালিম এসেছে অত্যাচার করতে। মীরাত ছোটাছুটি করেও মহিলাগুলোর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। পারুল বিরক্তিভাব এঁটে বলল, আফিয়াকে ধর। কয়েকজন বলা যায় না দৌড়ে গিয়ে বাইরে মানুষ ডেকে আনলো, তখন তো আমাদের রক্ষে থাকবে না। পারুলের কথায় 3 জন মহিলা আফিয়া বেগমকে ধরল। তারা বেগম এ দৃশ্য দেখে ভয়ে 2 মেয়েকে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। এই ফুলি মীরাতের মুখে চুনকালি লাগিয়ে দে। গ্রামের মানুষদের মুখে চুনকালি লাগিয়েছিল, এখন আমরা ওর মুখে কালি লাগাবো।
নিজে নিজে কলঙ্ক বয়ে নিয়ে এসেছে। মিরাত রাগে ক্ষোভে চিৎকার দিয়ে বলে উঠল, আপনার কি মানুষ? একটা মেয়েকে এভাবে বাড়ি বয়ে হেনস্থা করতে এসেছেন? আমি পালাইনি বুঝেছেন? ইফতি আমায় ঠকিয়েছে, তাই কষ্টে সুইসাইড করতে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে মরে গেলেই বেঁচে যেতাম। এত লাঞ্ছনা সহ্য করতে হতো না আমার আর আমার মাকে। আফিয়া বেগম ডুকরে কেঁদে উঠল। আজকের মতো অসহায় তার কোনোদিন লাগেনি। তার স্বামী বেঁচে থাকলে কেউ এই বাড়িতে ঢুকতে সাহস করতো না, আজ কেউ নেই। তিনি কেঁদে জোরে জোরে বলতে লাগলো, আমার মেয়েটাকে ছেড়ে দেন, আমার মেয়েটা ছোট, ওকে আর কিছু করবেন না। মহিলাগুলো কেউ যেন আফিয়ার কথা শুনল না। মিরাতের নিজেকে কলঙ্কিত মনে হচ্ছে, অশ্রুতে গাল ভিজে আসছে, কান্না উগরে আসতে চাইছে। আজ কোথাও কেউ নেই তাদের আহাজারি শোনার জন্য। মহিলাগুলো মিরাতের দুই বাহু শক্ত করে চেপে ধরল। মিরাত ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। ফুলি নামের মেয়েটি পারুলের আদেশে হাতে কালি মাখিয়ে মিরাতের সামনে এসে দাঁড়ালো। মিরাত অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখল, আজ নিজেকে বাঁচাতে ব্যর্থ সে। ফুলি বাঁকা হেসে মিরাতের পুরো মুখে দুহাতে থাকা কালি মাখিয়ে দিল। এরপর পারুলসহ 2-3 জন কালি মাখিয়ে দিতে লাগলো। মিরাত নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। তোমার মেয়েকে যেন কালীগ্রামের কোথাও না দেখি, ঘরের ভেতর বন্দি করে রাখবে। পারুলের কথা শুনে আফিয়া বেগম চিল্লিয়ে বলে উঠল, আল্লাহ সব দেখছে, আপনারা আমাদের সাথে আজ যা করলেন সব কিছুর শাস্তি পাবেন। আমার মেয়ে নির্দোষ হওয়ার সত্ত্বেও এত বড় শাস্তি দিলেন, এর ফলে আপনাদের সকলকে ভোগ করতে হবে। পারুল ধমকে বললে, চুপ, তোর মেয়ে তুলসী পাতা, রাত বিরাতে যে মেয়ে পালিয়ে যায় তার চরিত্র কেমন গ্রামের সবাই জানে। এই ওদের ছেড়ে দে, বাড়িতে চল সবাই। মীরা তার আফিয়া বেগমকে ছেড়ে দিল। দুজনে মাটিতে আশ্রে বসে পড়ল। মহিলাগুলো বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় ভেসে এলো পুরুষালী কঠোর কণ্ঠস্বর। সকলে চমকে গেল তৎক্ষণাৎ। এখানে কি হচ্ছে? আফিয়া বেগম কন্দনরত চোখে তাকালো। আহিয়াত, নিহাল আর আরিশাকে দেখল। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে দেখে বোঝা যাচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা, ওরা আমার মেয়ের মুখে চুনকালি দিতে এসেছিল। আমার মেয়েটাকে কলঙ্কিত করেছে, ওরা সব শেষ করে দিয়েছে আমার। আরিশা দৌড়ে মিরাতের কাছে গেল। মিরাতকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে সে চমকে গেল। উঠোনের হলদে বাল্বের আলোয় মিরাতের মুখে কালির প্রলেপ দেখল সে। বক্ষ কেঁপে উঠল তার। সে এমন করুণ অবস্থায় মিরাতকে দেখে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আহিয়াত অগ্নি দৃষ্টিতে মহিলাগুলোর দিকে তাকালো। মহিলাগুলো মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে আছে। আহিয়াত মিরাতের দিকে এক পলক তাকালো। তার বুঝতে বাকি রইল না এখানে আসলে কি ঘটেছে। সে সাথে সাথে চল শক্ত করে উঠল। সে বজ্রকণ্ঠে নিহালকে আদেশ করল, নিহাল, এখনই পুলিশকে কল করবি। এইসব আবর্জনাগুলোকে যেন এসে থানায় নিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়। মহিলাগুলো অপরিচিত মানুষটির বাসখাই আওয়াজে ভয় সিটিয়ে গেল। নিহাল দ্রুত ফোন বের করে কল করলো পুলিশকে। আহিয়াত ধীর পায়ে এগিয়ে গেল মিরাতের দিকে। তার কঠিন মুখ নরম হয়ে এলো। নিভে এলো রাগ। শান্ত মন মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে। মিরাত চুপ করে নির্জীব হয়ে বসে অশ্রুপাত করছে। আরিশা মিরাতকে ধরে কাঁদছে। আহিয়াত মিরাতের পাশে বসলো। হলদেটে আলোয় কালো রঙের আড়ালে বিধ্বস্ত মেয়েলি অবয়ব দেখে নিমিষে কেঁপে উঠল আহিয়াদের বক্ষস্থল। অশান্ত হয়ে উঠল মনসত্তা। মিরাত অশ্রুসিক্ত নয়নে আহিয়াদের মুখ পানে দৃষ্টি ফেলল। সামনে দণ্ডায়মান মানবটিকে দেখে ডুকরে কেঁদে উঠল সে। আরিশা হঠাৎ কান্নায় মিরাতকে ছেড়ে দিল। মিরাত আহিয়াদের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কাতর কণ্ঠে মানবটিকে বলল, আপনি আমায় কেন বাঁচালেন আহিয়াত? সেদিন আপনি আমায় না বাঁচালে এসব আমার মাকে দেখতে হতো না। আমাকে ওরা কলঙ্কিনী বানিয়ে দিল যে, আমার মাকে কলঙ্কিনীর মা বানিয়ে দিল। এই যে বেঁচে থেকেও এখন ভেতরে ভেতরে মরে যাচ্ছি, আমি আর বাঁচতে চাই না আহি। মীরা তার কিছু বলতে পারল না। তার চোখ অন্ধকারে ছেয়ে আসছে, কণ্ঠনালী রোধ হয়ে আসছে। হঠাৎ মিরাত ঢলে পড়ল আহিয়াদের বক্ষে। আহিয়াত হতভম্ব হয়ে মিরাতের মুখপানে তাকালো। আহিয়াদের শুভ্র রঙা শার্ট কালির আস্তরণে মাখামাখি। রাত 11টা বাজে। বাহিরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ পরপর ভয়ঙ্করভাবে বজ্রপাত গর্জে উঠছে। দমকা হাওয়া বইছে চারিপাশে। বাতাসের শোষধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে প্রকৃতি জুড়ে। শীতল হাওয়ায় শীতের আভাস পাওয়া যাচ্ছে। আরিশা ব্যস্ত ভঙ্গিতে নিজের রুমের জানালা আটকে পর্দা টেনে দিল, না হলে বাইরের বৃষ্টির পানি রুমে ঢুকে পড়বে। এতে রুম জুড়ে বৃষ্টির পানি মাখামাখি হয়ে যাবে।
আরিশার রুমে ঘুমিয়ে আছে মিরাত। গলার নিচ অবধি কম্বল টেনে দেওয়া, কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আরিশা ধীর পায়ে এগিয়ে এসে নিঃশব্দে বিছানার এক পাশে বসে পড়ল। দৃষ্টি তার মিরাতের মুখস্মৃতিতে। মলিন শুকনো মুখ, চোখের নিচে না ঘুমানোর স্মৃতিস্বরূপ ডার্ক সার্কেল স্থান পেয়েছে। গাল আর কপাল জুড়ে আছড়ে দাগ, অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। কি বিভৎস লাগছে দেখতে। আরিশার বক্ষ কেঁপে উঠল। তবে তার মনে জমে থাকা ক্রোধ অশিক্ষিত মহিলাগুলোর ওপর। একটা মেয়েকে কেউ এই মানবিক নিষ্ঠুরভাবে অত্যাচার করে, যে কোনো মানুষ দেখে বলবে নিশ্চয়ই মিরাতের সাথে মহিলাগুলোর পুরনো কোনো আক্রোশ ছিল, তাই এতটা জঘন্য কাণ্ড ঘটিয়েছে।